প্রণয়ের সাতফোড়ন পর্ব ৪। হারিকেনের ভেতর আগুন জ্বলছে মিটমিট করে। বাড়ির দরজার বাহিরে সিক্ত আর মায়া এখনো দাঁড়িয়ে রয়েছে, কেননা মায়া অথবা সিক্ত কেউই লোকটির প্রশ্নের কোনো উত্তর দেয়নি। লোকটি আর তার বউ প্রশ্নের উত্তরের জন্য আগ্রহ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বয়স্ক মহিলাটি অসুস্থ থাকায় লোকটি তার মাকে ভেতরে পাঠিয়ে দিয়েছে ঘুমানোর জন্য। এদিকে আবার সিক্ত কিছুই বুঝে উঠতে পারছে না সিচুয়েশনটা কিভাবে সামলাবে, কোনো কিছু বানিয়ে বলতে পারছে না। আবার এই মুহূর্তে সত্যিটা বললেও বিশাল কাণ্ড বেঁধে যাবে, তাই মুখও খুলছে না। এদিকে সিক্তর যখন চিন্তায় মাথা চক্কর দেওয়ার উপক্রম, সেখানে সে মাথার দিকে তাকিয়ে দেখে মায়া চিন্তিতে স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছে। এসব দেখে সিক্তর হয়তো মায়াকে সত্যি সত্যিই পাগল ভাবছে। অন্য সময় মায়া স্বাভাবিক থাকে, মানে যে এই সময় সিচুয়েশনে স্বাভাবিক থাকার কোনো মানে হয়। আবার ভাবছে মায়ের মাথায় হয়তো অন্য কিছু চলছে। এই মেয়ের তো আবার বিশ্বাস নেই। অনেকক্ষণ ধরে কেউ কোনো কথা না বলায় এবার লোকটি আর তার বউ একে অন্যের দিকে একবার তাকালো। এরপর লোকটির বউ বলতে শুরু করলো, এই যে মাইয়া, কথা কন্যা কিয়ের লিগা শুনেন নাই? আমার জামাই কি জিগাইছে আপনারে? আপনাগর দুজনের চেহারার মিল নাই কিয়ের লিগা? যদি আপনার মায়ের পেটের ভাই বোন হইয়া থাকেন, আমার জামাইয়ের চোখ ফাঁকি দিবার পাবেন না কিন্তু। সত্যি কইরা কন, আপনারা কারা? এই মুহূর্তে এসে মায়া তার মুখ খুলল। মিথ্যে কখন বললাম? সত্যিই তো বলেছিলাম আমরা দুজন মায়ের পেটের ভাই বোন, কিন্তু আমাদের চেহারার মিল নেই, কারণ আমি আমার বাবার মতো আরও ওর বাবার মতো হয়েছে। এইটাই তো কইতাছি চেহারার মিল না। এই খারান খারান, আপনি কি আমাগোর মেন্টাল ভাবছেন? আমরা কিন্তু পাগল না, বুঝছেন? ভাবছেন শহর থেইকা আইছেন আর আমাগো যা তা বুঝাইবেন আর আমরা তাই বুঝুম। এইটা কিন্তু হইতাছে না, কইয়া দিলাম। আসলে মায়ের কথায় লোকটি তার আর তার বউ শুধু নয় এবং বরং সিক্ত রীতিমতো অবাক। সে ভেবেছিল মা হয়তো এবার সিচুয়েশন সামলে নিতে পারবে, কিন্তু এখন তো তার মনে হচ্ছে মায়া যেন ব্যাপারটাকে আরো প্যাঁচ লাগাচ্ছে। মা কি বলতে বলেছে তা শুনে শুধু লোকটি আর তার বউ নয়, বরং সিক্ত মাথার উপর দিয়ে যাচ্ছে। সিক্ত হয়তো কখনো কল্পনা করেনি যে মায়া তাকে তার মায়ের পেটের ভাই বানিয়ে দিবে। এখন সিক্ত অবশ্য মনে মনে গণপিটুনি খাওয়ার জন্য প্রস্তুতি নেওয়াও শুরু করে দিয়েছে। মায়াকে আর তার জীবনের কালো ছায়া ভেবেই মনে মনে গালাগালি দিচ্ছে, আর মায়ার উপর থেকে সব আশাও ছেড়ে দিয়েছে সে। ঠিক তখনই আবার মায়া বলল, কি আজব, আপনাদের শুধু শুধু আমি পাগল ভাবতে যাব কেন বলুন তো? আমাগর পাগল কইতাছেন না তো কি কইতাছেন? আমরা কি বুঝি না মনে করছেন? তাহলে আপনি আমারে বুঝান, আপনি আপনার বাবার মতো আর হেই তার বাবার মতো কেমনে হইছে? এই কহলো কথার মানে কি? বুঝান আমারে, নাইলে আপনারা ভাববারও পারতাছেন না আমরা পুরো গ্রামবাসী মিলা আপনাগো কি করতে পারবাম। শহর থেইকা আবিয়াত্তা পোলা মাইয়া আইয়া আবার আমাগোর মিছা কথা কন, আবার আমাগো গ্রামে আইসা আমাগোর বাড়িতে রাত কাটাবার চান। শরম করে না এল্লা কাম করতে? লোকটির বউ একেবারে আজে বাজে এত কিছু বলাতে লোকটি প্রচণ্ড বিরক্ত হয়ে বলল, আহা জরিনা, চুপ করো দেহি। এত কথা কও কিয়ের লিগা? ওনাদের কথা আগে শুইনা লই, না যাই না বুঝা আগেই এমনই একটা কও কিয়ের লিগা? এইখানে থাকবার চাইলে চুপ কইরা থাকো, নইলে ঘরে যাইয়া ঘুমাওগা। লোকটির ধমক শুনে অবশেষে তার বউ চুপ করলো। এতে যেন সিক্ত কিছুটা স্বস্তি পেল। লোকটি বউয়ের বাজে বাজে কথা শুনে সেও প্রচণ্ড বিরক্ত হচ্ছিল। লোকটি তার কথা শেষ করে
মায়ার দিকে তাকালো, যাতে বোঝা যাচ্ছে মায়া যেন তার প্রশ্নের উত্তর দেয়। সেটা মায়ার সাথে সাথেই বুঝতে পেরে বলতে লাগলো, আমি জানতাম আপনারা হয়তো আমার কথা প্রথমেই ঠিক বুঝতে পারবেন না। আসলে ব্যাপারটা সেই রকম। আমি আপনাদের বুঝিয়ে বলছি। আমি বলছি, আমরা দুজনেই আপন মায়ের পেটের ভাই বোন। কারণ আমাদের মা হলো একজন, কিন্তু ওর বাবা আর আমার বাবা আলাদা। আল্লা গো, কি কইলো এইডা! ওনাগোর আম্মায় দুইটা বিয়া করছে। ছি ছি, আপনার আম্মায় কিরম মহিলা! আল্লা গো! আহ জরিনা, চিল্লায়ও না এত রাইতে। এমনে চিল্লাইলে গ্রামের মানুষ ঘুম থেইকা উইঠা আইব, ভাববো কি না কি হইছে। আগে ওনার কথা শেষ করবার দাও, তারপরে চিল্লাও। জি, আপনি এখন বলেন। তো আপনার স্ত্রী যেটা বললো আর কি, আমাদের মায়ের নিজের ইচ্ছাতে বা একসাথে দুটো বিয়ে করেননি। তার প্রথমে আবার আমার এই যে ভাই আছে, তার বাবার সাথে বিয়ে হয়েছিল, কিন্তু ও হওয়ার কিছুদিন পরেই ওর বাবা একটা দুর্ঘটনায় মারা যায়। ও অনেক ছোট ছিল, আর মায়ের বয়সও অনেক কম ছিল। দেখি আবার মায়ের পরিবার মিলে তার আরেকটা বিয়ে দিয়ে দেয়, যেটা হয়েছিল আমার বাবার সাথে। এজন্যই আমি বলেছিলাম যে সে হয়েছে তার বাবার মতো, আর আমি হয়েছি আমার বাবার মতো। তার মানে আপনারা দুইজন সৎ ভাই বোন। এইটা আগে কইলেই তো হইতো, তাহলেই তো আমি উল্টাপাল্টা কিছু কইতাম না, আর আমার জামাইয়ের কাছ থেকেও গাইল শোনার লাগতো না। হু, হইছে, চুপ করো তুমি, তোমার আর কিছু করার লাগতো না। এখন বিশ্বাস হয়েছে তো? বাড়িত মেহমান আইছে, এখন ভেতরে নিয়ে যাও। এই কখন থেইকা বাইরে দাঁড় করাইয়া রাখছি। এমনি মেহমানের অপমান করলে তো আল্লাহ রহমত তুইলা নিব বাড়ি থেইকা, গজব ফেলবো তো আমাগোর উপর। আর আপনারা কিছু মনে করেন না, শুধু শুধু কষ্ট দিলাম। ভেতরে আসেন, নইলে আল্লাহ নারাজ হইব। সিক্ত আর মায়াকে বাড়ির ভেতরে যেতে বলে লোকটি আর তার বউ বাড়ির ভেতর আগে আগে যাওয়া শুরু করলো। এদিকে মায়াও বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে দেখলো সিক্ত যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রয়েছে। এরপর মায়া সিক্তকে ডাক দিলে সে ভাবনা থেকে বেরিয়ে আসে। আসলে মায়া যে ঘটনাকে এভাবে ঘুরিয়ে দেবে সেটা সিক্ত আন্দাজও করতে পারেনি। সে কারণেই সে প্রচণ্ড অবাক হয়ে যায়। এরপর দুজনে মিলে বাড়ির ভেতরে প্রবেশ করতে করতে সিক্ত বলে, তোমার মাথায় যে এত শয়তানি বুদ্ধি করে আমি তো ভাবতেও পারিনি। শয়তানি বুদ্ধি হলেও বুদ্ধির প্রশংসা করতে হবে, কিন্তু আসলে আমি তোমাকে যতটা ইউজলেস ভেবেছিলাম তুমি সত্যিই ততটা ইউজলেস নও, মিস ব্ল্যাক শ্যাডো। সিক্ত হয়তো ভেবেছিল মায়া তার কথা শুনে বরাবরের মতো চুপ করেই থাকবে, কারণ সিক্ত কথায় রেগে যাবে এমন মেয়ে মায়া নয়। কিন্তু তার ধারণা ভুল করে দিয়ে মায়া জোরে জোরে হেসে দেয়। এতে যেন সিক্ত আবারও প্রচণ্ড অবাক হয়। এখানে আসার পর থেকে সিক্ত মায়ার কাজকর্ম দেখে শুধু অবাকই হচ্ছে, আর এবারে মায়ার হাসি দেখে সে শুধু অবাকই নয়, কেন যেন মনে মনে ভালো লাগছে। কারণ মায়ার সাথে পরিচিত হওয়ার পর সিক্ত কখনোই মায়াকে এভাবে জোরে জোরে হাসতে দেখেনি। ভেবেছিল মায়া হয়তো হাসতেই জানে না। মায়ার হাসাতে সিক্ত হারিয়ে গেলেও সেই বাড়ির লোকগুলো শুনতে পায়নি, কারণ তারা অনেক আগেই বাড়ির ভেতর ঢুকে গিয়েছিল। মায়ার হাসি থামার আগেই সিক্ত বলে ওঠে, তোমার হাসিটা সত্যি অনেক সুন্দর। তুমিও যে হাসতে পারো সেটা তো আমি জানতামই না। আমার তো দেখছি তোমার হাসির প্রেমে পড়তে ইচ্ছে করছে। এতেই যেন পুরো পরিবেশ আবার নিশ্চুপ হয়ে গেল। মায়া তার হাসি থামিয়ে নিজেকে স্বাভাবিক করে সামনের দিকে এগোতে থাকলো। মায়া চুপ করে যাওয়ায় সিক্ত আর কিছু বলল না। সেও মায়ার পেছন পেছন যেতে লাগলো। বাড়িটা শুধু মাটি আর টিনের তৈরি হলেও জায়গাটা বিশাল বড়। মায়া আর সিক্ত ভেবেছিল তারা যে দরজায় দাঁড়িয়েছিল সেটা হয় এই বাড়ির কোনো রুমের দরজা, কিন্তু পরে তারা দরজা দিয়ে
বাড়ির ভেতর প্রবেশ করতে গিয়ে দেখে সেটি কোনো রুমের নয়, বরং বাড়ির মেইন দরজা। এমনটা ভাবার কারণ হলো দরজাটার উপর টিনের চাল দিয়ে রুমের মতো বানিয়েছে, যেটা অন্ধকারে দেখে মনে হচ্ছে এটিও একটি রুম। কিছুটা সামনে গিয়ে তারা বিশাল বড় উঠান দেখতে পায়। উঠানের একপাশে ছোট্ট একটা গোয়ালঘর, যেখানে 2-3টি গরু দেখা যাচ্ছে। তার একটু দূরেই রান্নাঘর, আর তার সাথেই গোসলখানা। অন্যদিকে উঠানের আরেক পাশে 3টি থাকার ঘর দেখা যাচ্ছে, যেখানে সামনে বারান্দার মতো করে উপরে চাল দেওয়া। এক কথায় অসাধারণ গ্রামের বাড়িগুলো যেমন হয়। তবে থাকার ঘর 3টি বললে ভুল হবে, কারণ দেখে মনে হচ্ছে 2টি ঘরে বাড়ির লোকজন থাকে, আর অন্য একটি ঘরে গরুর জন্য রাখা বিভিন্ন ঘাস আর খড় সহ কিছু পরিত্যক্ত জিনিস। অন্ধকারে তেমন কিছু ভালোভাবে দেখে বোঝা না গেলেও মায়া আর সিক্ত আশপাশ দেখে যতটুকু আন্দাজ করার তা করে নেয়। মায়া আর সিক্ত উঠানের ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে থাকা অবস্থায় লোকটি আর তার বউ দুজনেই ঘর থেকে বেরিয়ে আসে এবং মায়া আর সিক্তকে তাদের ঘরে যাওয়ার জন্য অনুরোধ করে। লোকটি এসব মন থেকে করলেও তার বউকে দেখে মনে হচ্ছে সে এগুলো জোর করে এক প্রকার বিরক্ত হয়েই করছে। লোকটির বউ যে একটু অন্য ধরনের সেটা মায়া আর সিক্ত প্রথম দেখাতেই বুঝতে পেরেছে, কিন্তু এখন তার বউ চুপচাপ রয়েছে, আর কোনো বাজে কথাও বলছে না। উল্টো মায়া আর সিক্তর সাথে মধু মেশানো কথাবার্তা বলছে, যা দেখেই বোঝা যাচ্ছে সে এসব জোর করেই করছে। আর লোকটি হয়তো তার বউকে তাড়াতাড়ি ঘরে নিয়ে গিয়েই এসব কিছুই বুঝিয়ে শুনিয়ে নিয়ে এসেছে। এসব কিছু মায়া সিক্ত দুজনেই বুঝতে পারলেও মায়া কিছু বলল না, বরং স্বাভাবিক থাকলো। তবে সিক্ত মুচকি মুচকি হাসলো। মায়া আর সিক্ত দুজনেই লোকটি যে ঘরে নিয়ে যাচ্ছে সেখানেই পেছন পেছন যাচ্ছে। রুমে ঢুকেই তারা দুজনে দেখলো বিছানায় ছোট দুটো বাচ্চা ঘুমাচ্ছে। তাদের বয়স বেশি নয়। বাচ্চা দুটোর মধ্যে একটি মেয়ে, যার বয়স হয়তো 2 বা 2.5 বছর, আর আরেকজন ছেলে, যার বয়স হয়তো সর্বোচ্চ 5 বছর হবে। চোখের আন্দাজে মায়া সিক্ত দুজনেই এসব নিয়ে নিজেই ভেবে নিল। কিছুক্ষণ পর লোকটি দুটো মোড়া নিয়ে এসে মায়া আর সিক্তকে বসতে বলে সে বিছানার একপাশে বসলো, আর তার স্ত্রী ঘোমটা দিয়ে তার পাশে দাঁড়ালো। একটা সময় এসে লোকটি সিক্ত আর মায়াকে জিজ্ঞেস করলো, আপনারা কিছু মনে করেন না তখন যে আপনাদের উপর খালি খালি সন্দেহ করেছি এর লিগা? আসলে হইতাছে গিয়া এই গ্রামে কয়দিন বাদে বাদে আপনাগর বয়সের পোলাপান আইসা কয় তাগর সাহায্য লাগবো, তাগর যেন রাইতে কোনো মতে থাকার ব্যবস্থা কইরা দেই। আর যখন পরিচয় জিগাই তো তখন কয় তারা জামাই বউ, আর পরে খবর নিয়ে দেখি তারা অবিবাহিতা। এখন আপনারাই কন, বিয়া না কইরা যদি হারাম সম্পর্কের জন্য আমাগোর কাছে সাহায্য চাইতে তা কি আমরা করতে পারমু? তাইলে কি আল্লাহ আমাদের উপর গজব ফালাইব না? আপনারাই কন। এমন কথা শুনে সিক্ত যেন কিছুটা বিষম খেলো, কিন্তু তা কাউকে তেমন বুঝতে দিল না। তখন আবার সিক্ত কিছুটা আগ্রহ নিয়ে লোকটিকে জিজ্ঞেস করলো, এর আগেও কি অনেকে আপনাদের মতো আমাদের মতো সাহায্যের জন্য আপনাদের কাছে এসেছিল? কি বলেন আপনি? আপনারে কইলাম না এই গ্রামে কয়দিন বাদে বাদে অবিবাহিত ছেলে মেয়ে আহে, এই ঘটনা তো এখন স্বাভাবিক হইয়া গেছে। তবে আপনাদের মতো ভাই বোন এখনো আসে নাই, আপনারাই প্রথম। আচ্ছা, যখন আপনারা বুঝতে পারেন যে তারা মিথ্যা বলেছে, তখন কি তাদের আপনারা কিছু বললেন না? না মানে তখন কি আপনারা তাদের সাহায্য করেন? আমাগোর পাগলা কুত্তা কামড়াইছে যে তাগোর সাহায্য করমু। একবার যদি বুঝতে পাই তারা মিছা কথা কইতাছে, তখনই আমরা তাগোর
গ্রামের প্রধানের কাছে নিয়ে যায়। তখন সবাই মিলে হ্যাগোর বিয়া দেয়। আর তার বিয়া না করার চাইলে সবাই মিলে গণধোলাই দেয়। সিক্ত প্রশ্নটা লোকটিকে করলেও লোকটির আগেই তার বোর উত্তর দিয়ে দেয়। এদিকে অবশ্য মায়া চুপচাপ বসে সব কথাই শুনছে। লোকটির বউয়ের এমন কথা শুনে সিক্ত এবারও বেশম খেল, কিন্তু সাথে সাথেই কাশি দিয়ে গলা ঠিক করে বলল, কি সাংঘাতিক ব্যাপার! তা আপনারা যখন এমন কাজ করেন তখন আশেপাশের আইন মানে থানা পুলিশের কোনো সমস্যা হয় না? থানা পুলিশ আবার কি করব? আমরা সবাই মিলা যেইটা সিদ্ধান্ত নিমু সেইটাই হইব। আমাগর গ্রামে কোনো থানা পুলিশের কাম নাই। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে জরিনা, এখন থামো। ওনাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করো। অনেক রাত হইয়া গেছে, ওনারা আমাদের মেহমান। যাও। হ হ, যাইতাছি। লোকটির বউ বিরক্ত হয়ে কথাটা বলায় মায়া বলল, এত ব্যস্ত হবেন না প্লিজ, আমি এখন খাবো না, আপনি বরং এইটা কি কন? আপনারা আইতাছেন আমাগর মেহমান, আপনারা না খাইলে আল্লাহ তো নারাজ হইব। আমার খেতে কিন্তু কোনো সমস্যা নাই। সিক্তর খিদে পেয়েছিল বিধায় সে মুখ ফসকে কথাটা বলেই ফেলল। দেখছেন, আপনি খাইতে না চাইলেও আপনার ভাই ঠিকই আমার কথা রাখবো। লোকটির মুখে সিক্তকে মায়ার ভাই বলায় সিক্ত হালকা কাশতে লাগলো। এদিকে লোকটির বউ খাবার ব্যবস্থা করতে চলে গিয়েছে। তখন আবার মায়া বলল, আচ্ছা ঠিক আছে, আমরা খাবো, তবে এত ব্যস্ত হবেন না। কিসের ব্যস্ততা? আরে দেখছেন, এইটা কোনো কথা হইল? আপনাদের সাথে সেই কখন থেকে কথা কইতাছি, অথচ আপনাদের নামই জিগাই নাই। আমার নাম তো আকবর, আর আমার বউয়ের নাম তো শুনছেনই, হয়তো জরিনা। তা আপনাদের নাম? আমার নাম সিক্ত, আর ওর নাম মায়া। আমি তো আপনাগর দেইখা অবাক হইয়া গেছি। সৎ ভাই বোনের মধ্যে যে এমন মিল থাকে, এইটাই আমার জীবনে প্রথম দেখলাম। লোকটির কথায় মায়া বলল, আমরা কখনো একে অপরকে সৎ বলে মনে করিনি, সব সময় মিলেমিশেই থাকার চেষ্টা করেছি। মাশাল্লাহ, কথাটা শুইনা খুশি হইলাম। কিন্তু কথা হইতাছে, আপনারা এইখানে কেমনে ফাইসা গেলেন? আপনারাও কি ঘুরতে আইছে? যেহেতু পুরো মিথ্যা কাহিনীটা মায়া সাজিয়েছে, তাই সিক্ত কি বলবে না বলবে ভাবতে লাগলো। কিন্তু মায়া এটা বুঝতে পেরে সিক্ত কিছু বলার আগেই মায়া বলতে লাগলো, আমরা পুরো পরিবার মিলে এখানে বেড়াতে এসেছিলাম। আমরা একটা বাসে করে এসেছিলাম। বাসে আমাদের পরিবার ছাড়া আরো অনেকেই ছিল। তো এই পাহাড়ি রাস্তায় এসে বাস থামার সিদ্ধান্ত নেয়, কারণ সবাই বসে থাকতে থাকতে অনেক বিরক্ত হয়ে যাচ্ছিল। আর তখনই সবার সাথে সাথে আমরা বাস থেকে নেমে আশপাশ দেখতে থাকি। আর একটা সময় গিয়ে আমরা বাস থেকে অনেকটা দূরে চলে যাই। আর যখন ফিরে আসি, তো দেখি বাস আমাদের না নিয়ে চলে গিয়েছে। ও, এই হইল গিয়া কাহিনী। আর আমরা কি না কি ভাবছি, আপনারা এখন হাত মুখ ধুয়ে আসেন, সবাই মিলা একসাথে মজা কইরা খামো। আজকে হয়তো আপনাদের জন্যই আমরা দুইজনে আগে খাওয়া দাওয়া করি নাই, সবই আল্লাহর ইচ্ছে। লোকটির কথায় মায়া আর সিক্ত শুধু মুচকি হাসলো। মায়া আর সিক্ত দুজনেই হাত মুখ ধুয়ে এসেছে। তারা যে ঘরে বসেছিল, মূলত সেই ঘরেই তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। নিচে একটি পাটি বিছিয়ে সেখানে নানান খাবার সাজিয়ে রেখেছে। খাবারগুলো খুব অসাধারণ, ডাল ভাত, বেগুন ভাজা, আলু ভর্তা, আর তাদের জন্য কেবলমাত্রই বানানো ডিম ভাজি। এমনটা নয় যে তারা মায়া এমন খাবার কখনো খায়নি, তবে সিক্তর কাছে এগুলো একটু নতুন। কিন্তু বর্তমানে প্রচণ্ড ক্ষুধার্ত থাকায় সিক্ত সেসব পাত্তা না দিয়ে খাওয়ার জন্য নিচে বসে গেল। মায়াও সিক্তর পাশে বসলো। তারপর একে একে লোকটির বউ আর সে মায়া আর সিক্তর মুখোমুখি হয়ে বসলো। তখন লোকটি বলল,
আমরা গরিব মানুষ, আল্লাহ যার সামর্থ্য দিয়েছে তাতেই ব্যবস্থা করার চেষ্টা করেছি। আর এত রাইতে কোনো কিছুর কেনারও উপায় নাই। আশা করতেছি আপনারা অসন্তুষ্ট হইবেন না। লোকটির কথা শুনে সিক্ত বলল, না না, কিসের অসন্তুষ্টি? আপনারা আমাদের জন্য যা করেছেন তাতেই আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। সিক্তর কথায় লোকটি হেসে দিল। আর এদিকে মায়া ভাবছে, সিক্তর মতো মানুষও যে তার মতো এসব মানুষের সাথে ফ্রেন্ডলি হতে পারবে, এটা এতদিন তার চিন্তা ভাবনার বাইরে ছিল। সবাই আর কথা না বাড়িয়ে খাওয়া শুরু করলো। সবার মতো সিক্ত সব খাবার মজা করে খেলেও আলু ভর্তা খেতে গিয়ে বিপত্তি বাঁধল। আলু ভর্তাতে ঝালের পরিমাণ একটু বেশি থাকায় সিক্ত আর সেটা সহ্য হলো না। এমনিতেই সিক্ত বেশি একটা ঝাল খেতে পারে না। সিক্তর মুখ ঝালে লাল হয়ে যাচ্ছিল। আর পানির গ্লাস ছিল মায়ার যেখানে বসেছিল সেখানে। এসব দেখে লোকটির বউ তাড়াহুড়ো করে বলেন, এই যে আফা, কেমন বোন আপনি? এই লিগা কয়, সৎ ভাই বোন কখনো আপন হবার পারে না। আপনারা ভাইয়ের তো ঝালে পুরা মুখ লাল হইয়া যাইতাছে, তাড়াতাড়ি পানি দেন তারে। মায়া আর দেরি না করে সিক্তর মুখের কাছে পানির গ্লাসটা নিয়ে গিয়ে বলল, ভাইয়া এই নাও, তাড়াতাড়ি পানি খাও। সিক্ত একবার পানি মুখে দিয়েই যেন আরো বিপত্তি বাঁধল। মায়ের কথা শুনে প্রথমে লোকটির বউয়ের মুখে সিক্তকে মায়ার ভাই বলা, আর এখন মায়া তাকে সরাসরি ভাইয়া বলায় কথাটা আর ঠিক হজম হয়নি তার। এতেই যেন ভালো মতো একটা বড়সড় বিষম খেল, যার ফলে সিক্ত কাশতে কাশতেই এই এখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। অনেকক্ষণ পর এসে অবশেষে বহু কষ্টে যেন সিক্তর কাশি থামলো। এদিকে বেচারার কাশতে কাশতে চোখ মুখ লাল হয়ে সে এক করুণ দশা। কিছুক্ষণ পরেই সবাই মোটামুটি খাবার দাবার শেষ করে নিয়েছে। এখন সময় হয়ে গিয়েছে ঘুমানোর। কিন্তু এদিকে আকবর মিয়া পড়েছে বিশাল বড় চিন্তায়। তাদের বাড়িতে 3টা ঘর থাকলেও তারা সব সময় সেই 2টা ঘরেই থাকে। এদিকে একটা ঘরে থাকে আকবর মিয়া ও তার স্ত্রী আর 2 সন্তান। ঘরটা বেশি বড় না, আর বিছানাও একটা। অন্যদিকে আরেকটি ঘরে থাকে তার অসুস্থ বাবা মা। এখন তার চিন্তার প্রধান কারণ হচ্ছে তার বাড়ির মেহমানদের এখন সে কোথায় থাকতে দিবে। কারণ বাকি যে ঘরটা পড়ে আছে সেখানে শুধু একটা পুরনো ভাঙা খাট রয়েছে, আবার সাথেই গরুর ঘর। এখন এমন জায়গায় তারা 2জন স্বামী স্ত্রী থাকতে পারলেও তাদের 2টা ছোট সন্তানের কিভাবে রাখবে? আবার বাড়ির মেহমানদেরও তো ওই ঘরে থাকার জন্য বলা যায় না। এদিকে আবার তার স্ত্রী আগেই বলে দিয়েছে সে তার নিজের ঘর থেকে ছেড়ে অন্য কোথাও থাকতে পারবে না। এক কথায় সে ঘর ছাড়তে নারাজ। এত চিন্তা করায় সে চিন্তার ছাপ তার মুখে স্পষ্ট ফুটে উঠেছে, যা ভালো ভেবেই খেয়াল করছিল মায়া সিক্ত। এক সময় পরে সিক্ত আর দেরি না করেই আকবর মিয়াকে জিজ্ঞেস করলো, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? তেমন কিছু হলে আপনি আমাদের বলতে পারেন। না না, তেমন কিছু না, কিন্তু আপনি বলেন প্লিজ। তারপর আকবর মিয়া সকল চিন্তার কারণ সিক্তর মায়াকে খুলে বলে। এতে সিক্ত হাসি মুখে আকবর মিয়াকে বলে, এই জন্যই আপনি এত চিন্তা করছিলেন। আর আপনি ভাবলেন কিভাবে আপনাদের ঘর ছেড়ে অন্য কোথাও কষ্ট করে থাকবেন, আর আমরা এখানে আরাম করব। আপনি কোনো চিন্তা করবেন না। আপনি এই আরেকটা যে ঘর আছে সেই ঘরেই আমাদের থাকার ব্যবস্থা করুন, তাহলেই হবে। আর একটা রাতের জন্য আমরা খুব সহজেই ম্যানেজ করে নেব, কোনো সমস্যা হবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। কিন্তু কোনো কিন্তু না, আপনি যে আমাদের বিপদে এভাবে পাশে থেকে সাহায্য করেছেন এটাই তো অনেক। আপনাগর আসলে কি বলবো ঠিক বুঝতে পারতেছি না আকবর ভাই। আকবর মিয়া তাড়াতাড়ি কাজের শেষের জন্য তার বউকে নিয়ে সে ঘরটাতে চলে যায়। এদিকে মায়া আকবর আর সিক্তর কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল।
সিক্তর এসব মানুষের এত আপন ভেবে কথাবার্তাগুলো শুনে সে কিছুটা অবাকই হয়েছে। কথা শেষে যখন সিক্ত মায়ার দিকে তাকায় তো দেখে মায়া কি যেন এক মনে তার দিকে চেয়ে ভেবেই যাচ্ছে, আর ঠোঁটের কোণায় লেগে থাকা মুচকি হাসি ক্রমান্বয়ে বেড়েই চলেছে। তখন সিক্ত মায়াকে জিজ্ঞেস করে, কি ভাবছো এত? কিছু বলবে? এতেই যেন মায়ার ধ্যান ভেঙে যায়। সে কিছুটা চমকে উঠে সিক্তকে বলে, না না কিছু না। সিক্ত আর আগ্রহ নিয়ে কিছু জিজ্ঞেস করে না। আকবর মিয়া সেই এক প্রকার পরিত্যক্ত থাকা ঘরটা পরিষ্কার করার জন্যই ব্যবস্থা করলো। ঘরটাতে একটা পুরনো খাট ছিল, যার উপর বিভিন্ন বস্তা রাখা ছিল। সেসব তাড়াতাড়ি সরিয়ে তার উপর থাকার মতো বিছানার ব্যবস্থা করে তাতে নতুন চাদর বিছিয়ে দিল, আর জিনিসপাতি ঘরের এক কোণায় সরিয়ে রাখলো। এসব কাজে আকবর মিয়ার সাথে সাথে জরিনাও করছিল, তবে তা জোর করেই, তাকে যে তার নিজের ঘর ছেড়ে অন্য কোথাও থাকতে হবে না, এতেই যেন সে মহা খুশি। এদিকে আকবর মিয়া আর তার বউয়ের কাজে কষ্ট হবে দেখে মায়া আর সিক্তও তাদেরকে সাহায্য করতে থাকে। সব কিছু কাজ শেষে মায়া আকবর মিয়াকে জিজ্ঞেস করে, আপনাদের কাছে কি কোনো পাটি অথবা কাঁথা হবে? থাকলে প্লিজ দেওয়া যাবে। হ হ আছে, দেওয়া যাবে না কেন? কিন্তু এসব দিয়া কি করবেন? এরই মাঝে জরিনা কিছুটা হেলাফেলা করে বলতে লাগলো, একটা কথা কইতাম আর কি। না মানে, আপনারা তো সৎ ভাই বোন, তার মধ্যে বয়সও এত বড় বড়, আপনার এই খাটে দুইজনে কেমনে থাকবেন এইটাই তো বুঝতেছি না। জি, এই কারণেই একটা পার্টি চাচ্ছিলাম, যাতে আমাদের মধ্যে একজন বিছানায় তো আরেকজনে নিচে থাকতে পারি। ও আচ্ছা বুঝছি, এবার ঠিক আছে। কথা না বাড়াইয়া হেরা যা চাইতেছে তা আইনা দেও। আনতাছি আনতাছি হুঁ। চুরিনা একটি পাটির সাথে সাথে একটা ছোট মাটির কলসে করে পানিও নিয়ে আসে। পাটিটা ঘরের জানালার সাথে একপাশে বিছিয়ে দিয়ে তার উপর কাঁথা বিছিয়ে দেয়, আর সাথে কলসিটা রেখে দেয়, যাতে রাতে পানি পিপাসা লাগলে বাহিরে যেতে না হয়। আকবর মিয়া তার বইয়ের কাজকর্ম দেখে ভীষণ অবাকই হয় বটে, কিন্তু তা প্রকাশ করে না। এতদিন যে তার বইয়ের বুদ্ধি শুদ্ধি হচ্ছে তা দেখেই সে মনে মনে খুশি। সব কাজ শেষে আকবর মিয়া বলল, তাহলে আমরা এখন আসি, মেলা রাত হইছে, আপনার একটু বিশ্রাম নেন। আমরা যাওয়ার পর দরজাটা লাগাই দিয়েন। জি ধন্যবাদ। আকবর মিয়া আর তার বউ তাদের নিজের ঘরে চলে যায়। এরপর সিক্ত দরজা লাগাতে গিয়ে ঠিকভাবে দরজা না লাগানোর আগেই পেছন ফিরে দেখে মায়া পাটির উপর কোলে বালিশ নিয়ে বসে আছে। তা দেখে সিক্ত বলে, তুমি এখানে বসে আছো কেন? গিয়ে বিছানায় শুয়ে পড়ো। আমি এখানেই আছি, আপনি গিয়ে বিছানায় শুয়ে পড়ুন। মানে কি, এখানে তুমি ঘুমাতে পারবে? কখনো ঘুমিয়েছো তুমি এভাবে? আপনার কেন এমনটা মনে হচ্ছে যে আমি এখানে ঘুমাতে পারবো না? তার থেকে বড় কথা হচ্ছে আমি আজ রাতে ঘুমাবো না। সো আপনি গিয়ে সুন্দর করে খাটে শুয়ে পড়ুন। সিক্ত মায়ের কথা শুনে কিছুক্ষণ মায়ের মুখের দিকে থম মেরে তাকিয়ে থাকলো। এদিকে মায়াও সিক্তর দিকে তাকিয়ে রয়েছে। সিক্তর এমন হাবভাব দেখে মায়া কিছু বলতে যাবে, তার আগেই সিক্ত একটা অদ্ভুত মুচকি হাসি দিল, যার ফলে মায়ের কথা সেখানেই থেমে গেল। এরপর সিক্ত সুন্দর করে বিছানার উপর আধশোয়া করে বসে থাকার পেছনে দুইটা হাত দিল, পায়ের উপর পা তুলে নাচাতে লাগলো। এর ওই সব কিছুরই মায়া তাকিয়ে তাকিয়ে দেখছিল, কিন্তু কিছু বলল না, কারণ তার মনে হচ্ছে সিক্তর মাথা চিন্তিত আজে বাজে কিছু ঘুরছে, আর সেটাই মায়া দেখতে চাচ্ছে। এর ওই মাঝে সিক্ত মায়ার দিকে আবারও মুচকি হাসি দিয়ে তাকালো। এবার মায়া কিছুটা বিরক্ত হলো। তখন সে সিক্তকে বলল, কি আজব, কিছু বলার থাকলে বলুন,
এভাবে আমাকে দেখে মুচকি মুচকি হাসার মানে কি? এর আগে কি কখনো আমাকে দেখেননি নাকি? কিছু বলার থাকলে বলুন, না হলে চুপচাপ ঘুমিয়ে পড়ুন। কালকে সকালে আমাদের এখান থেকে যেতে হবে কিন্তু। আচ্ছা মিস মায়া, তুমি এমনিতেই তো বেশি কথা বলো না, আর যখন বলো তখন একেবারেই তো গুলো শুনিয়ে দাও। তাতে মাঝে মাঝে হঠাৎ করেই ওইভাবে তোমার চেঞ্জ হওয়ার কারণটা কি? আর যতদূর জানি তুমি শুধু আমার সাথেই হয়তো এভাবে এত কথা বলো, কখনো তো অন্য কারোর সাথে এত কথা বলতে তো দেখি না। এই প্রশ্নটা তো আপনি আপনাকে করলেই পারেন। সবাই তো বলে আপনি নাকি খুব প্রয়োজন ছাড়া কারোর সাথে কথাই বলেন না। আপনাকেও তো প্রথম থেকে দেখে আসছি, আপনি যতটা না কথা অন্য সবার সাথে বলেন, তার দ্বিগুণ কথা তো আমার সাথে বলেন, তাও আবার সেটা আজে বাজে কথা। হ্যাঁ, আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না। আমার এই বাজে, প্লিজ এসব বন্ধ করে এখন সত্যি করে বলুন, তখন আমার কথা শুনে ওভাবে মুচকি মুচকি হাসার কারণটা কী ছিল? তুমি আবার কবে থেকে ওসব ব্যাপারে ইন্টারেস্ট দেখাতে শুরু করলে? ঠিক আছে, আপনার বলার হলে বলুন, না হলে ঘুমান। কি কখন থেকে ঘুমান ঘুমান করছো? তুমিও তো নাকি ঘুমাবে না, তো এর জন্য আমি তো তোমাকে জোর করছি না। তাহলে সিক্তর জবাবে মায়া আর কিছুই বলল না। আর সিক্ত এখনো পায়ের উপর পা তুলে নাচিয়ে যাচ্ছে। এদিকে মায়াও দেয়ালে হেলান দিয়ে কোলে বালিশ নিয়ে কি যেন ভাবা শুরু করেছে। তখন হঠাৎ করেই মায়া যেন কি ভেবে সিক্তকে জিজ্ঞেস করলো। একটা কথা জানার ছিল। সিক্ত মায়ার দিকে না তাকিয়েই বলে ফেলো, আমি যখন বাস থেকে নামলাম তখন শুধু সাদাব ভাইয়া বাসে ঘুমিয়েছিল, আর বাকি সবাই তো নেমে পড়েছিল। কিন্তু কথা হচ্ছে, শুধু আপনার জন্য বাস ছেড়ে দেওয়া স্বাভাবিক ছিল। যেটাকে ভুলে উ- গয়ে গিয়েছে সেটা বলা যায়, কিন্তু আপনি নিচে থাকা সত্ত্বেও বাস আপনাকে না নিয়ে চলে গেল। ব্যাপারটা অদ্ভুত না? তুমি মিন করছো বাস আমাকে না নিয়ে কেন চলে গেল, আর সাদা পোয়েতে কিছু করলো না কেন, তাই তো? হুম, এর কারণটা ঠিক আমিও বুঝতে পারছি না। বাস ছাড়ার সময় আমি খেয়াল করলাম তুমি বাসে নেই, আর সবাই তখন ফিরে এসেছে। আর সাদাপো তখন ঘুমাচ্ছে দেখে আমি আর ওকে ডাকিনি। তোমাকে খোঁজার জন্য বাস থেকে নামার আগে ড্রাইভারকে বলেছিলাম যেন আমি না ফেরার আগ পর্যন্ত বাস ছাড়ে না, কিন্তু ড্রাইভার তো আমাদের না নিয়েই কেন চলে গেল, এই বিষয়টি আমার মাথাতেও ঢুকছে না। আর যাই হোক, ড্রাইভার কারো অনুমতি ছাড়া কখনো বাস ছাড়বে না। আর যদি সাদাপের কথা বলি তো ও এমনটা করবেই বা কেন? যাই হোক, এই সব প্রশ্নের উত্তর তো ফিরে গেলেই পাবো। তবে তোমার বুদ্ধিতে কিন্তু আমি সত্যিই অনেক অবাক হয়েছি। আমার বুদ্ধি? ওই তখনকার ঘটনার কথা বলছেন? হ্যাঁ, আমি তো ভাবতেও পারিনি তুমি এমন কিছু বলবে। তুমি আরেকটু দেরি করলে তো আমি সব সিনেমা নাটক উপন্যাসের মতো নিজেদের স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দিতাম, কিন্তু তো সোজা ভাই বোন বানিয়ে দিলে। হা হা, আপনার মতো এখন সবাই এসব ঘটনার সাথে পরিচিত। এসব এলাকায় এমন ঘটনা প্রায়ই ঘটে, যেখানে আমাদের মতো ছেলে মেয়ে অথবা সত্যিকারের স্বামী স্ত্রী প্রায় নিজেদের দম্পতি হিসেবে পরিচয় দেয়। কিন্তু এই ধরনের ঘটনা এখন এত ঘটে যে তারা কোনোটাকে সত্যি আর কোনোটাকে মিথ্যা বলবে সেটাই হয়তো বুঝতে পারে না। যে কারণে সবাই এই ঘটনাগুলো বলতে মিথ্যেই ভাবে। আর এই কাজটা যদি আমরাও করতাম তাহলে হয়তো এখানে আরামে থাকতে হতো না। হয়তো আমরা তাদের মার খেয়ে আধমরা হয়ে পড়ে থাকতাম, নতুবা তারা আমাদের জোর করে বিয়ে দিয়ে দিত। কথা বলা শেষ করেই মায়া মুচকি হাসতে থাকলো। আর মায়ার কথা শেষ হতে না হতেই সিক্ত বলল, ভালোই তো হতো আমরা দুজন জামাই বউ হয়ে যেতাম। আমার মতো ঘাড় তেরা মেয়ে সারা জীবন
আমার সেবা করতো, কি সুন্দর হতো তাই না? তা না হতে দিয়ে তুমি আমাকে তোমার মায়ের পেটের ভাই বানিয়ে দিলে। হা কপাল! সিক্তর কথা শুনেই যেন মায়ের হাসি বেড়ে গেল। এর মাঝেই ঘরের বাইরে থেকে মায়া কিছু পড়ে যাওয়ার আওয়াজ পেল, কিন্তু ব্যাপারটাকে সেভাবে পাত্তা দিল না। তখনই আবার মায়া কিছুটা উপহাসকারী সিক্তকে বলল, ব্যাপারটা সত্যিই হাস্যকর। আর যাই হোক, আপনাকে যেখানে স্বামী হিসেবে পরিচয় দেইনি, সেখানে সত্যি সত্যি আমি আপনার বউ হয়ে আপনার সেবা করব, এটা তো কল্পনাতেও সম্ভব না। হা ও গড! আমি যে এতটা সাধারণ সেটা তো আমি জানতামই না। মেয়েরা আমাকে কল্পনাতেও নিজের স্বামী ভাবাটাকেও অসম্ভব মনে করে। এটা তো সত্যিই অসাধারণ ব্যাপার। নিজেকে নিয়ে প্রচুর গর্ব করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আফসোস, সিক্ত নিজের গর্ব কখনো নিজে করে না। মায়া তার কথাটা সিক্তকে উপহাস করে বললেও সিক্ত সেটা পাত্তা না দিয়েই কথাটা সম্পূর্ণ ঘুরিয়ে গর্বের সাথে বলে দিল। এসব দেখে মায়া শুধু মনে মনে হাসলো, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হলো না। মায়া তখন আবার বলল, মিস্টার সিক্ত, আমি যেটা বলেছি সেটা আপনি খুব ভালো করেই বুঝতে পেরেছেন। আর কথাটা নিশ্চয়ই কোনো গর্ব করার মতো কিছু বলিনি। সে যাই হোক, আমি জানি আপনি কথাগুলো হয়তো মজা করেই বলছেন, কিন্তু কোনোদিনও যদি আপনার কল্পনা বা চিন্তায় যদি কোথাও মনে হয় যে আমি আপনাকে বিয়ে করব, তাহলে সে স্বপ্ন থেকে বেরিয়ে আসুন। এটা অসম্ভব মিস্টার সিক্ত। মিস মায়া, এই সিক্ত চাইলে সব কিছুই সম্ভব। আর মায়া যা চায় না তা কখনো কেউ জোর করে করাতে পারে না। আর আপনাকে আমি কেন, কোনো মেয়েই বিয়ে করবে না? এখন আপনি বলতে পারেন, ভার্সিটির এত মেয়েগুলো কি তাহলে, যারা আপনাকে, আপনার জন্য এত পাগল, তারা শুধু আপনার গাড়ি, স্টাইল, টাকাকে ভালোবাসে, আর কিছুই না? না হলে আপনার চেহারা বা তেমন কি? আমি তো তেমন কিছুই দেখি না। তাহলে তুমি কোথাকার কি? হ্যাঁ, আমার চেহারা ভালো না আর আমার টাকার জন্যই না হয় এত মেয়ে লাইন ধরে থাকে, কিন্তু তোমাকে তো কোনো ছেলেকেই পাত্তা দিতেই দেখিনি। তোমারও তো টাকার কম নেই। হ্যাঁ, আবার এসেছে আমাকে খোঁচা দিতে। আর তুমি কি বুঝবে আমার চেহারার কি মর্ম? তুমি নিজেকে কখনো আয়নায় ঠিক মতো দেখেছো? তোমাকে দেখতে পুরোই ওই শেওড়া গাছের মল ডালে থাকা শাকচুন্নির মতো। সিক্তর এমন কথাতে মায়ার যেন হাসি পেল। মিস্টার সিক্ত, আপনি কিছু জ্বলার গন্ধ পাচ্ছেন না? কিন্তু আমার তোমাকে জ্বালাতে ইচ্ছে করছে, তবে সেটা আগুনেতে নয়। কথাটা বলেই সিক্ত একটা শয়তানি হাসি দিল। মায়া ভেবেছিল সে হয়তো সিক্তকে আজ ইচ্ছে করে বিরক্ত করবে, যেভাবে সিক্ত সব সময় তার সাথে করে। কিন্তু এদিকে সিক্তর আবারও শয়তানি কথাবার্তায় আবার চুপ করে গেল মায়া। কি হলো মায়া, হঠাৎ চুপ করে গেলে যে? আমার কিন্তু ভালোই লাগছিল, কিন্তু আমার লাগছে না। একটা কথা আমিও বলে দিচ্ছি, আপনার মতো ছেলেকে কেউই কোনো দিন বিয়ে করবে না। কথাটা মিলিয়ে নিয়েন। ঠিক আছে, তাহলে তুমিও একটা কথা ভবিষ্যতে মিলিয়ে নিও। আমার মতো ছেলেকে আর কেউ বিয়ে করুক বা না করুক, শেষমেশ মিস মায়া, তুমি এই সিক্তকে বিয়ে করবে। হাস্যকর! হাস্যকর না, সত্যি বলছি মিস মায়া, তোমাকে আমার এখন বিয়ে করে কামের বেডি বানাইতে ইচ্ছে করছে। কথাটা সিক্ত মায়ার মুখের কাছে নিয়ে ফিসফিস করে বলেই গলা ফাটানো একটা হাসি দিল, যদিও বা হাসির শব্দ ঘরের বাইরে বের হলো না। অনেক রাত হয়েছে মিস্টার সিক্ত, এখন আপনার ঘুমানোটাই উচিত। আমি না হয় ঘুমাবো, কিন্তু তুমি ঘুমাবে না কেন? নাকি ভয় লাগছে? কিসের ভয়? আপনি এখন নিশ্চয়ই এটা বলবেন না যে আমি ভূতের ভয় পাচ্ছি। আরে না, এটা তো অসম্ভব। ভূতের ভয়? তাও আবার মিস মায়া, এটাও আবার হয় নাকি? তাহলে আমি বলছিলাম, তুমি আবার
এই কারণে ভয় পাচ্ছ না যে এরকম একটা ঘরে তুমি একা একটা মেয়ে আর আমি একা একটা ছেলে, তোমার তো অনেক কিছুই হতে পারে, তাই না? হ্যাঁ, এমন অদ্ভুত ভয় দেখানোর চেষ্টা কিন্তু আপনি আগেও একবার করার চেষ্টা করেছিলেন, মনে আছে তো? সেদিনই তো আপনার বোঝা উচিত ছিল আমি অন্য সব মেয়েদের মতো নই। ভেবেছিলাম আপনি বুদ্ধিমান, কিন্তু আর আমি যদি ভুল না হই, তখন যে শয়তানি হাসিগুলো দিলেন সেগুলোর কারণ মূলত এসবই ছিল, তাই না? হুম, ধরে ফেলেছো দেখছি। হা হা। কিন্তু তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ এক নয়, মিস মায়া। তখন সেটা শহর ছিল আর এটা গ্রাম। কি ছমছমে পরিবেশ ভেবে দেখেছো? ও, আমি তো ভয় পেয়ে গেলাম। লাইক সিরিয়াসলি, ভূতে ভয় দেখালেও হয়তো মানা যেত, কিন্তু শেষে কি না আপনাকে ভয় পাবো আমি? এর আগেও আপনাকে বলেছিলাম মিস্টার সিক্ত, আমার লাইফে কেউ খারাপভাবে ইন্টারফেয়ার করার চেষ্টা করলে আমি এই চুপচাপ চুপচাপ সরল সোজা মায়াই তার জীবনের কালো ছায়া হয়ে যায়। মিস মায়া, তোমাকে না আমার অনেক রহস্যময় লাগে মনে হয়। তোমার জীবনের রহস্যের কাছে আমার জীবনের কাহিনী কিছুই না। এর কারণটা কি আমাকে বলা যাবে? এতক্ষণ সিক্তর সাথে মজা করে কথা বললেও এবার সিক্ত কথাকেতেই যেন মায়ার চেহারার বিশাল অন্ধকার নেমে এলো। ঘরের জ্বালিয়ে রাখা হারিকেনে আলোয় সেটা কিছুটা হলেও আন্দাজ করলো সিক্ত। এরপর মায়া কাঁথা নিয়ে মুখ ঢেকে সিক্তর পেছন দিকে ফিরে শুয়ে পড়ল, আর পেছন ফিরে থাকা অবস্থাতেই বলল, অন্য কোনো একদিন। এখন আমারও ঘুম পাচ্ছে মিস্টার সিক্ত, আপনি ঘুমিয়ে যান, সকালে যেতে হবে আমাদের। মা যে সিক্তর প্রশ্নের উত্তর দেবে না তাই মিথ্যা বলল, সেটা খুব ভালোই বুঝতে পারলো সিক্ত। না হলে মায়া যেখানে বলেছে আজ সে ঘুমাবে না, তো সে আজ কোনোভাবেই ঘুমাবে না। আর ছোটোখাটো ব্যাপারে মিথ্যা বলার মেয়ে মায়া নয়, এটা এতদিনে খুব ভালোভাবেই বুঝে গিয়েছে। তাই আর সেও কিছু না বলে ঘুমিয়ে গেল। সারাদিন পরিশ্রমের কারণে সত্যি সত্যি তার প্রচুর ঘুম পেয়েছিল। আকাশে সূর্যের লাল আভা দেখা যাচ্ছে, সূর্য এখনো ওঠেনি। মায়া জানালা খুলে দাঁড়িয়ে থেকে সকালের ওই অপূর্ব প্রকৃতি দেখতে। মায়ার সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে ওঠার একটা বড় কারণ হলো এই সূর্য ওঠা দেখা। এটা মায়ার রোজগারের অভ্যাস হলেও আজ মায়া এই কারণে সকালে ওঠেনি, কারণ সে আজ সারা রাতই জেগেছিল। কী কারণে আজ মায়া সারা রাত ঘুমায়নি এটা শুধু মায়াই জানে। এদিকে সিক্ত ঘুমে বিভোর, বালিশে মুখ দিয়ে উপর হয়ে ঘুমিয়েই যাচ্ছে। এরই মাঝে বাড়ির বাহির থেকে নানান শব্দ হচ্ছে, কিন্তু সেগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে অনেক মানুষ একসাথে ফিসফিস করে কথা বলছে, যার ফলে আওয়াজ কখনো বাড়ছে তো কখনো একদম চুপ হয়ে যাচ্ছে। মায়া সব কিছুই আন্দাজ করছে। এদিকে সূর্য প্রায় উঠে গিয়ে পুরো আকাশে রক্তাক্ত লাল লাভা ছড়িয়ে যাচ্ছে। বাইরে আওয়াজ হালকা বেশি হওয়ায় সিক্তর ঘুমের সমস্যা হচ্ছে, যার ফলে সিক্ত ঘুমের মাঝে নড়াচড়া করছে। জানালা থেকে কিছুটা দূরেই বিছানা। মায়া জানালার দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই সিক্তকে বলল, সিক্ত, ঘুম থেকে উঠে পড়ুন, আমাদের যাওয়ার সময় হয়েছে, দেরি হলে আমাদের বিপদে পড়তে হবে। মায়ার কথা সিক্ত কানে যেতে ঘুম চট করে ভেঙে গেল। বিন্দুমাত্র দেরি না করে সে শোয়া থেকে সরাসরি উঠে বসলো। তখনই সিক্ত বাইরের আওয়াজ গুলো শুনতে পেল। সে কি যেন ভেবে দরজার কাছে গিয়ে দেখে দরজার ভেতর থেকে খোলা। তখন তার মনে হলো গত রাতে সে ঠিক করে দরজা লাগায়নি, কিন্তু বড় কথা হলো দরজার বাহির থেকেও লাগানো। এসব দেখে সিক্ত কিছু বলতে যাবে তার আগেই মায়া বলল, যা বুঝেছেন তাই, আর দেরি করলে চলবে না। গ্রামের সবাই আমাদের সত্যি জেনে গিয়েছে। কাল রাতে
কাল রাতে আকবর মিয়ার বউ আমাদের কথা শুনেছে, তাই তো? আপনি জানতেন? মায়া অবাক চোখে সিক্তর দিকে তাকালো। হুম, কালকের রাতে বাহির থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুধু তুমি শোনোনি, আমিও শুনেছিলাম। আর আমাদের কথা আড়ি পেতে একজনই শুনতে পারে, সেটা হলো জরিনা বেগম। হুম, বাকি কাজ সেই করে দিয়েছে। কিন্তু এসব জানার পরেও আপনি এত আরামে ঘুমাচ্ছিলেন কিভাবে? তো কি করব, তোমার মতো সারা রাত না ঘুমিয়ে টেনশন করে কাটাবো নাকি? এসব টেনশনগিরি তোমরা মেয়েরা করতে পারো, আমরা ছেলেরা এসব পারি না। যাই হোক, আমাদের আর দেরি করলে চলবে না। তাদের হাতে ধরা পড়লে পরিণতি কি হবে সেটা নিশ্চয়ই ভালো করেই জানেন। হুম, কিন্তু আমরা চাইলে তো রাতে চলে যেতেই পারতাম। সেটা সম্ভব হতো না। রাতে গেলে তাদের কাছে ধরা খেয়ে যেতাম, তখন আর কিছুই করার থাকতো না। ও রাতে এই গ্রাম ছেড়ে শেষে জঙ্গলেই যেতে হতো। তখন বিপদ আর কমতো না, বরং বাড়তো। হুম, এটা ঠিক বলেছ। কিন্তু তখন কি করব ভেবে দেখেছ? সকাল কিন্তু হয়ে গিয়েছে প্রায়। একটু পরেই তারা কিন্তু, হ্যাঁ, তারা আমাদেরই অপেক্ষা করছে। তাদের কথা বার্তায় যত দূর বুঝতে পেরেছি তা হলো, আমরা ঘুম থেকে উঠলেই তারা তাদের কাজ শুরু করে দেবে। বাহিরে গ্রাম প্রধান সহ মোটামুটি সবাই চলে এসেছে। এখন রাস্তা হচ্ছে এই জানালা। এই কয়েকটা কাঠ আগে থেকে ভাঙা ছিল, আর বাকিগুলো আমি সকালে ভেঙে ফেলেছি। এখান দিয়ে বের হতে হবে আমাদের। এরপর তারা দুজনে দেরি না করে জানালা দিয়ে বের হয়ে গেল। জানালাটা একেবারে ছোট নয়, এক পাশে ভেঙে যাওয়াতে সহজেই তারা সেখান থেকে বের হতে পারে। বাড়ি থেকে বের হয়েই মায়া সিক্ত একবার বাড়ির গেটের দিকে তাকিয়ে দেখে তারা যা ভেবেছিল তাই। পুরো গ্রাম যেন তাদেরই অপেক্ষা করছে। তারা যে জানালা দিয়ে পালিয়েছে সেটা বাড়ির পেছনের দিকের, তাই তাদের বের হতে কেউ দেখেনি। এরপর মায়া আর সিক্ত দুজনেই হাতে হাত রেখে দৌড় দিয়ে জঙ্গলে প্রায় কিছুটা কাছে যেতেই গ্রামের লোকদের একজন দেখে ফেলে। আর সেই ব্যক্তিটি আর কেউ নয়, জরিনা বেগমই। কাল রাতে পানির কলস দিয়ে গেলেও গ্লাস দিতে ভুলে গিয়েছিল সে, আর সেটাই তখন রাতে দিতে আসে। তখনই সে মায়া আর সিক্তর কথা শুনে ফেলে। তারা যে ভাই বোন নয় সেটা ভালোভাবেই বুঝতে পেরেছিল সে। তাতেই তার হাত থেকে স্টিলের গ্লাসটা পড়ে যায়। আর সেই শব্দই মায়া আর সিক্ত শুনেছিল। তারা বুঝতেও পেরেছিল তাদের কথা কেউ শুনে ফেলেছে, কিন্তু তারা এতে কোনো প্রতিক্রিয়া দেখায় না। এরপর জরিনা আকবর মিয়াকে ডেকে নিয়ে আসে, কারণ আকবর মিয়া তার কথা সহজে বিশ্বাস করতে চায় না। আর আকবর মিয়াও যখন বুঝতে পারে মায়া সিক্ত মিথ্যা বলছিল, তাতে সে অনেকটা কষ্ট পেলেও রেগে যায়। যতই হোক, একটা অবিবাহিত ছেলে মেয়েকে তাদের বাড়িতে আশ্রয় দিয়েছে, এটা কখনো ভালো কিছু হতে পারে না। গ্রামের লোক পরবর্তীতে এ ব্যাপারে জানতে পারলে তাদের গ্রামে থাকাই মুশকিল হয়ে যেতে পারে। আর এই ভয়ে আকবর মিয়া আর কোনো কিছু না ভেবে পেছন থেকে তাদের দরজা বন্ধ করে দেয়। আর যা করার তা সকালে করবে এই ভেবে ছেড়ে দেয়। কিন্তু রাতেই তারা গ্রাম প্রধানের কাছে গিয়ে এই খবর বলে দিয়ে আসে। আর এদিকে জরিনা বেগম মায়া আর সিক্তকে পালাতে দেখেই জোরে চিৎকার দিয়ে বলতে লাগলো, ধরো ধরো ধরো, পালাইয়া যাইতাছে ওরা, ওগোরকেও ধরো। জরিনা বেগমের চিৎকারের সবার নজর মায়া সিক্তর দিকে পড়ে। তাদেরকে পালাতে দেখেই পুরো গ্রামবাসী তাদের ধরার জন্য দৌড়াতে থাকে। কারো হাতে লাঠি, আর কারো হাতে পাথর, তো কারো হাতে বড় বড় বাঁশ। এদিকে জরিনা বেগমের চিৎকার শুনে মায়া সিক্তর দুজনেরই যেন কলিজার পানি শুকিয়ে গেছে। তারা প্রায় জঙ্গলে ঢুকে গিয়েছে, আর কয়েক কদম সামনে এগুলেই ঘন জঙ্গলে ঢুকে যাবে তারা। তখন তারা কোথাও না কোথাও তারা লুকোতে পারবে।
কিন্তু এর মাঝেই সকলে তাদের পিছু করাতে মায়া আতঙ্কে সবচেয়ে বড় ভুলটা করে ফেলল। সে পেছনে ফিরে তাকিয়ে দেখতে গিয়ে মাটিতে পড়ে থাকা লতাপাতার ছোট ডালপাতায় তার পা বেঁধে যায়, যার ফলে সে একদম মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। আর এটাই যেন তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। সো ফ্রেন্ডস, পরবর্তী অংশটুকু দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।